সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আহ্লাদী কণ্ঠে বলল আহি। তোমাদের ভাই তোমাদের নিয়ে যাবে। আর কতদিন দায়িত্ব এড়িয়ে চলবে? দেখো না, দায়িত্ব নেওয়ার ভয়ে বিয়েটাও করছে না। ভাগ্যিস বিয়েটা করেনি, বিয়ে করলে তার কি অবস্থা হতো। মনে মনে বিড়বিড় করলো আহি। শুক্রবার হওয়ায় জুম্মার নামাজের পর সবাই এতিমখানার উদ্দেশ্যে রওনা হবে। তুর্য নামাজে যাওয়ার আগে বারবার করে আহিকে রেডি হয়ে থাকতে বলে গিয়েছে। দেরি হলে সে এক সেকেন্ড অপেক্ষা করবে না, এটাও বলেছে। তবু টানা 10 মিনিট ধরে গাড়ি নিয়ে গেটের সামনে অপেক্ষা করছে সে। গাড়িতে বসে বারবার হর্ন বাজাচ্ছে। তার হর্নের শব্দে তাহি দৌড়াতে দৌড়াতে এসে গাড়িতে বসলো আর ভাইয়ের উদ্দেশ্যে বলল, আহিয়া পুরো হয়ে গিয়েছে, আসছে। কথাটা বলতে না বলতেই হাহি হাজির হলো। তাকে দেখে কপাল গোটালো তুর্য। বিরক্ত ভঙ্গিতে বলল, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিস? শাড়ি পরেছিস? লাজুক হাসলো আহি। তারপর লাজুক ভঙ্গিতে আদুরে গলায় বলল, আপনি পাঞ্জাবি পরলেন তাই আমি শাড়ি পরলাম। কাল থেকে আমি লুঙ্গি পরে ঘুরবো, তুমি একলা পড়িস। মেখলা হলো মূলত আসাম অঞ্চলের ঐতিহ্যবাহী মহিলাদের পোশাক, যেটা দেখতে কিছুটা শাড়ির মতো কিন্তু 2 বা 3 টুকরো কাপড়ে গঠিত। তুর্যের কথায় মুখ গোমরা করে ফেললো আহি। সে তো তুর্যের অ্যাটেনশন পাওয়ার জন্য শাড়ি পরেছিল। একটা মানুষ কতটা বজ্জাত হলে শাড়ি পরলেও এমন খিটখিট করতে পারে ভেবে পায় না আহি। সে যে তুর্যকে পটানোর বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তুর্য ভাই একবার পটে গেলে পরে আবার এটা নিয়ে আফসোস করতে হবে না তো? এরকম খাটাস মার্কা লোকের সাথে সংসার করতে পারবে তো? নাকি অকালেই ডিভোর্স ঠুকতে হবে? আহিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে থাকতে দেখে তুর্য ফের বলল, যেতে হলে চেঞ্জ করে আয়। এখন লেট হয়ে যাবে ভাইয়া, পড়েছে থাক। তুমি চলো আপু, উঠো। তাহির কথায় পিছে আর কথা বাড়ালো না তুর্য। এমনিতেই অনেকটা লেট হয়ে গিয়েছে, চেঞ্জ করতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। এই মেয়ে সেটা তুর্য ভালো করেই জানে। তার চেয়ে ভালো এভাবেই যাক, সে না হয় একটু সহ্য করে নেবে। দুপুরের রোদ তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। এতিমখানার বড় হল ঘরটা সাজানো হয়েছে সাদা আর হালকা নীল পর্দায়। টেবিলগুলোয় সারি সারি করে বসে আছে ছোট ছোট বাচ্চারা। বাচ্চাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। ইতোমধ্যে অনেকের খাওয়া শেষও হয়ে গিয়েছে, আবার অনেকের শেষ পর্যায়ে। তাহিও বাচ্চাগুলোর সাথে খেতে বসেছে। তুর্য আহিকেও বসতে বলেছিল, কিন্তু সে বসেনি। তবে এখন তার পেটে ক্ষুধাই চুচু করছে। খেতে না বসার জন্য আফসোস হচ্ছে। কেন যে ফ্লার্ট করার জন্য বলেছিল। আমি আপনার সাথে খাবো তুর্য ভাই। সে না হয় বলেছে, তুর্য তো পারতো তাকে ধমকে ধমকে খেতে বসাতে। তুর্য ভাই তো ভালো করেই জানেন সে ক্ষুধা সহ্য করতে পারে না। মনে হয় সাজা দেওয়ার জন্য দ্বিতীয়বার খাওয়ার কথা বলেনি। যেই লেভেলের শয়তান লোক, বিশ্বাস নেই ওনাকে দিয়ে। খাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত তুর্য বাচ্চাদের মাঝে হেঁটেছিল। মুখে হালকা হাসি, চোখে তৃপ্তির আলো। এক একটা বাচ্চাকে নিজের হাতে দেখে শুনে খাবার তুলে দিয়েছে। কখনো মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কখনো পানির বোতলটা এগিয়ে দিয়েছে। এই প্রথম তুর্যের একটা সফট সাইড আহির নজরে এলো। ঠিক সেই সময় বাইরের দিক থেকে একটা অদ্ভুত গুঞ্জন শোনা গেল। প্রথমে কেউ তেমন গুরুত্ব দিল না, ভাবলো হয়তো আরো অতিথি এসেছে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই গুঞ্জন পরিণত হলো চিৎকারে। তারপর তীব্র হট্টগোলে। গেটের পাশে দাঁড়িয়ে থাকা স্বেচ্ছাসেবক একটা ছেলে দৌড়ে এসে বলল, বাইরের কিছু লোক ঢুকতে চাইছে, ঝামেলা পাকাচ্ছে। তুর্যের মুখ থমকে গেল। মুহূর্তেই হলঘরের কোলাহল থেমে গেল। যাদের খাওয়া কমপ্লিট হয়নি তারাও খাবার চিবোনো থামিয়ে দিয়েছে। তাহি আর আহি দৌড়ে এসে তুর্যের পাশে দাঁড়ালো। তাহি তুর্যকে 2 হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, ভাইয়া বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যাব। তুর্য বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদে না, ভাই আছে না, কিচ্ছু হবে না। তুমি আবুর কাছে থাকো, আমি সবটা দেখে নিচ্ছি। ডোন্ট ওয়ারি, ওকে? কথাটা বলে আহির দিকে দৃষ্টি ঘোরালো তুর্য। তার মুখেও ভয়ের ছাপ স্পষ্ট। অসহায় দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে আছে। তুর্য ধীর কণ্ঠে বলল, বাচ্চাগুলো আর তাহিকে নিয়ে এখানে থাকবে, যা কিছু হয়ে যাক, বাইরে বেরোবে না। গট ইট? আহি মাথা কাত করে সায় জানালো। পরক্ষণে চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু আপনিও যে না তুর্য ভাই। তুর্য কথাটা শুনলো তবে মানল না। বড় বড় পা ফেলে বাইরে চলে গেল। আর দরজাটা বাইরে থেকে লক করে গিয়েছে, কারণ আহিকে দিয়ে বিশ্বাস নেই তার। হুট করে বাইরে বেরিয়ে যেতে পারে। তাহি সহ বাকি বাচ্চাদের মধ্যেও কেউ কেউ কান্না করছে। আহি নিজে ভয় পেলেও সেটা তাদের বুঝতে না দিয়ে সান্ত্বনা দিচ্ছে। তবে তার বিশ্বাস তুর্য ভাই যেহেতু বলেছে কিচ্ছু হবে না, তাহলে কিচ্ছু হবে না। কিন্তু ওনার যদি কিছু হয়,
বাইরে এখন চেঁচামেচি বাড়ছে, জানালার ওপাশে কিছু ছায়া ঘুরছে, কেউ লাঠি হাতে, কেউ বা হকি স্টিক, আরো নানা প্রকার জিনিস যেগুলোর নাম আহি জানে না। পরিবেশ ভারী হয়ে উঠেছে। কয়েকজন স্বেচ্ছাসেবক সূর্যের পাশে এসে দাঁড়িয়েছে। বাইরে থেকে ধাক্কার শব্দ আসছে, শুধু ধাক্কা নয়, দল বেঁধে বাড়ি ধুরি দেওয়া হচ্ছে, ঢিল ছুটছে। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে গেটের ধাতব গর্জন। সূর্য শুধু দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে সেই অশান্ত দৃশ্যের দিকে। রোদটা এখন লালচে হয়ে গেছে। বাইরে থেকে ইতিমধ্যেই গেট ভেঙে ঢুকে পড়েছে কিছু লোক, হাতে লাঠি, মুখে বাঁধা গামছা। এটা যে রাজনৈতিক সমস্যা সেটা বুঝতে বাকি রইল না সূর্যের। একা একা এই সমস্যার সামাল দেওয়া সম্ভব নয়। সে মোবাইল বের করে পুলিশকে ফোন করলো, যদিও সে জানে এই শহরে পুলিশ আসতে সময় নেয়, বিশেষত যখন বিষয়টা রাজনৈতিক হয়। কিছুক্ষণ পর একদল পুলিশের গাড়ি এসে থামলো এতিমখানার সামনে। পুলিশ এসেই এলোপাথারি ভাবে লাঠি চালাতে আরম্ভ করেছে। এতে গেটের বাইরে থাকা লোকগুলো একে একে পিছু হটতে লাগলো। কেউ দৌড়ে পালালো, কেউ গালাগাল দিয়ে দূরে চলে গেল। কিছুক্ষণ যেতে ভেতরের বাতাস ধীরে ধীরে শান্ত হলো। সূর্যের সাথে বিভিন্ন কথাবার্তা সেরে পুলিশেরা চলে গেল। শত্রুপক্ষের লোকগুলো ভেবেছিল আসিফ চৌধুরী এই এতিমখানায় আসবে, তাই এত কাহিনী করেছে। যদিও আসিফ চৌধুরী এখানেই আসার কথা ছিল, শেষ মুহূর্তে ডিসিশন চেঞ্জ করা হয়েছে, সেটাও তুর্যের কথায়। পুলিশ যাওয়ার পরপরই তুর্য হল রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সে ভিতরে যেতেই তাহি ছুটে আসে তার কাছে, তার পিছু পিছু আহিও আসে। মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে দেখে তুর্য আহির উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল, ভয় পেয়েছিস? একটু। বাড়িতে একবারই এসব কথা বলতে যাবি না। আহি মাথা কাত করে সায় জানালো। তুর্য ফের বলল, যদি এতক্ষণে সব চ্যানেলে হেডলাইন হয়ে গিয়েছে। ছাদের এক কোণে তুর্য দাঁড়িয়ে, মোবাইল হাতে। চারপাশে ছড়িয়ে থাকা আলো আধারে আকাশে আধখানা চাঁদে ঝুলে আছে মেঘের আড়ালে। তার আলো ছাদে পড়ে তৈরি করেছে রূপলি ছোপ। বাতাসে হালকা ঠান্ডা ভাব। হাতে ধরে রাখা ফোনটা কয়েকবার ভাইব্রেট হয়ে থেমে গেল। তুর্য এতক্ষণ অন্য ভাবনায় মগ্ন ছিল। চেতনা ফিরতে কল লিস্ট চেক করলো সে। একবার দুইবার নয়, অনেকবার কল এসেছে, অথচ সে টের পায়নি। এই একটা ভাবনা তার মাথায় আসলে জগতের কোনো কিছু আর খেয়াল থাকে না, যেটা তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। যখনই ভাবছে এখন উপযুক্ত সময় সবটা বুঝে নেওয়ার, তখনই কোনো অজানা কারণে সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। আবার ফোনের শব্দে ভাবনায় ব্যাঘাত ঘটলো তার। এবার কলটা রিসিভ করলো সে। ওপাশে তাসিনের গলা। প্রথমেই এমন কিছু বললো যেটা শুনে ভ্রু কুঁচকে গেল তার। বিরক্ত হলো বটে। তাসিন ফের বলল, শুনতে পাচ্ছিস না ভাই? এবার আবার দুষ্টুমি না করে সিরিয়াস হয়ে কথাটা বলল। তুর্যের কাটকাট জবাব, বল। তুই বন্ধুর নামে কলঙ্ক তুর্য। তোদের বাড়িতে অনুষ্ঠান, আর একটা বারো মুখ ফুটে দাওয়াত দিতে পারলি না ভাই? কপট রাগ দেখে অভিমানী হয়ে বলল তাসিন। হ্যাঁ, তোদের বলতাম আর তোরা এসে মেলাদের অনুষ্ঠানকে বিয়ের অনুষ্ঠান বানিয়ে চলে যেতে। চাপ নিও না বন্ধু, আন্টি আমাদের ইনভাইট করেছে। ইউ আর এ কামিং। হোয়াট? কখন আসছিস? এটা সারপ্রাইজ থাক, জানার দরকার নেই। গা ছাড়া ভঙ্গিতে বলল তাসিন। বল, ইটস ইম্পর্ট্যান্ট। কেন? তুর্য ভারী এবং গম্ভীর কণ্ঠে বলল। সেদিন বাড়িতে থাকবো না, এবার বল। হাসির ঝংকার তুলল তাসিন। তারপর হুমকির মতো মজা মেশানো ভঙ্গিতে বলল, বাড়িতে তো আলবাত থাকবি, আর সেই জন্যই তো তোর অবস্থা এমন করবে রে। দেখে নিস কিভাবে নিজেকে কন্ট্রোল করিস, সেটাও দেখে নিব। তুর্য হালকা চেপে রাখার আগে বলল, আসবি? আয়, বাট একদম বাড়াবাড়ি করবে না তাসিন। আই এম ওয়ার্নিং ইউ। তুই কবে কি করবি ভাই? চিন্তিত শোনালো তাসিনের কণ্ঠস্বর। তুর্য আর কোনো কথা না বলে রূঢ় ভঙ্গিতে বলল, কল রাখ। তাসিন কল রাখলো আর না তুর্যকে রাখতে দিল। আরো খানিকক্ষণ বকবক করে এরপর কল কাটলো তাসিন। তাসিন কল কাটতে তুর্য পাশ ফিরে দেখতে পেল কেউ একজন তড়িঘড়ি করে ছাদে উঠছে। লাইটের হালকা আলোয় মানবীর চেহারা স্পষ্ট হলো। হঠাৎ মৃদু চিৎকার দিল সে। তুর্য দাঁতে দাঁত পিষে বলল, ভেড়ার মতো চিল্লাস কেন, ইডিয়েট? আহি জামা উঁচু করে বুকে থুথু দিয়ে আর্তনাদ করে বলল, ও তুর্য ভাই, আপনি সেটা আগে বলবেন না? খাম্বার মতো দাঁড়িয়ে আছেন, আমি ভয় পেয়ে গিয়েছি তো। একটু জোরে হার্ট অ্যাটাক করিনি। এত রাতে ছাদে কি তোর? জুতা নিয়ে এসেছি, ভুলে গিয়েছিলাম। আপনি কি করছেন? গরুর ঘাস কাটছে। মুখ ভ্যাংচালো আহি। জুতা নিয়ে যাওয়ার পথে আরেকবার আই লাভ ইউ বললেও ভুললো না। এরকম এক কথা বারবার বলার কোনো ইচ্ছা তার ছিল না। ভেবেছিল এবার একটু ভিন্ন কায়দায় বলবে,
কিন্তু তুর্য তারা কথা বলায় তাকে বিরক্ত করতেই কথাটা বলেছে। ভেবেছিল বলেই পালিয়েছেও বটে। তবে ছাদের দরজায় এসে দাঁড়িয়ে পড়েছে, টানাটানি করেও খুলতে আর পারছে না। কেউ মনে হয় ভুল করে লাগিয়ে দিয়েছে। তাহলে এই ছিল তার কপালে? বারবার কেন সেই কট খাবে? খেয়েছে ভালো কথা, তাহলে কট ম্যারেজ হলেও ভালো হতো। তাছাড়া তুর্য ভাইয়ের যে ভাবগতি, কট ম্যারেজ ছাড়া উপায়ও নেই। ততক্ষণে তুর্য আহির নিকট চলে এসেছে। মধ্যে বেশ খানিকটা দূরত্ব। রাত হলেও রাস্তাঘাট আর দোকানপাট থেকে লাইটের আলো সবটাই দৃশ্যমান। দিনের মতো অতটা আলোকিত না হলেও বেশ খানিকটা পরিষ্কার। পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে তুর্য। আহি ভয় একটা শুকনো ঢোক গিলেই বলল, তুর্য ভাই বিশ্বাস করুন, এবার আমি সত্যি সত্যি আই লাভ ইউ বলিনি, আপনাকে বিরক্ত করার জন্য বলেছি। আর আগে যে দুইবার বললি সেটা? কথায় না আছে কঠোরতা, না আছে গম্ভীর্যতা। খুব স্বাভাবিক ভাবে বলল তুর্য। সাহস পেল আহি, মনে মনে কথা গুছিয়ে মিনমিন করতে করতে বলল, ওসব ভুলে যান। গেলাম, তুইও ভুলে যাবি? আহি ওপর নিচ ঘন ঘন মাথা নাড়তে নাড়তে বলল, হ্যাঁ। যদিও এটা তার মনের কথা নয়, এই মুহূর্তে নিজেকে বাঁচাতে হলে দুই একটা মিথ্যা কথা না বললে না। আহির উত্তর শুনে ভ্রু কুঁচকাল তুর্য। সেটা স্পষ্ট ভাবে দৃশ্যমান হলো, মাথা নিচু রাখার দরুন আহি দেখতে পেল না। হুট করে কয়েক ধাপ সামনে এগিয়ে এলো সে। মাঝে কোনো দূরত্ব নেই বললেই চলে, যেটুকু আছে খুব সামান্য। আহি এমনিতেই দরজার সাথে সিটিয়ে দাঁড়িয়েছিল। তুর্য এইভাবে এগিয়ে আসায় ভয়ের তোপে হাতে ধরে রাখা জুতা জোড়া পড়ে গেল। অবলীলায় পড়ে থাকা জুতা জোড়াকে পায়ের দ্বারা ঠেলে একপাশে দিল তুর্য। পকেটে গুজে রাখা হাত দুটো বের করে একটা আহির কান বরাবর দরজায় রাখলো। ফলস্বরূপ কিছুটা ঝুঁকে পড়লো সে। আরেকটা হাতে প্রথম 3 আঙুল দ্বারা তার 2 গাল চেপে ধরলো। ডান গালে বৃদ্ধাঙ্গুল আর বাম গালে তর্জনীয় মধ্যমা আঙুল ঠাঁই পেল। অনেক বেশি না, তবে ভালোই জোরে চেপে ধরেছে। তারপর শক্ত কণ্ঠে বলল, ডু ইউ নো হোয়াট লাভ মিন্স? বল, বুঝিস ভালোবাসা মানে? আবার ভালোবাসি বলতে এসছিস? আহি ছলে ছলে নয়নে তাকিয়ে আছে। আহি নোনা জলে টলমল করা চোখের দিকে নজর গেল তুর্যের। তারপর নিজের অবস্থান ঠাউর করে গাল ছেড়ে দ্রুত সরে দাঁড়ালো সে। দরজার কাছ থেকে আহিকে সরিয়ে নিচে গিয়ে কয়েকবার খোলার চেষ্টা চালালো। সত্যিই বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে দরজার কাছ থেকে সরে আসলো তুর্য। তুর্য আহিকে সরিয়ে যেখানে রেখেছিল, আহি এখনো সেখানেই সেইভাবেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা গো, মানুষের হাত এত শক্ত কিভাবে হয়? মনে হচ্ছে এখনো গাল চেপে ধরে আছে। 2 গাল ভারী হয়ে আছে এখনো। লজ্জা থাকলে আর জীবনেও ভালোবাসি বলবে না। লাগবে না তার সুদর্শন স্বামী। কপালে যে আছে তার সাথে বিয়ে হবে। টাকলা মদন যা আছে তাই। এভাবে অনেকক্ষণ পার হলো। রাতটাও গভীর হয়েছে। ঘুমে চোখের পাতা লেগে আসছে আহির। তুর্যের সাথে কথা বলতেও ভয় পাচ্ছে। এদিকে ঘুমে বারবার ঝিমে আসছে তার। আরো কিছুক্ষণ এভাবে পার করে শেষে অসহায় কণ্ঠে তুর্যকে বলল, তুর্য ভাই খুব ঘুম পাচ্ছে, খুব। তো কি করবো আমি? সে খুশিতে ডান্স করবো? আমি ওই দোলনার উপর ঘুমোচ্ছি, আপনি নিচে গেলে আমাকে একা রেখে চলে যাবেন না প্লিজ, ডেকে দিয়েন একটু। বলেই ছাদে থাকা দোলনায় গিয়ে বসলো আহি। তুর্য সে কখন থেকে দাঁড়িয়ে আছে দেখে মায়া লাগলো তার। দোলনাটা বেশ খানিকটা বড় হয়, সে বলল, আপনিও আসুন, আমি এখন আর বিরক্ত করব না। ঘুমো তুই, আমার ঘুম আসলে যাব। আহি আর কথা বাড়ালো না। কয়েক মিনিট যেতেই ঘুমের দেশে পাড়ি জমালো সে। সকালে ঘুম থেকে উঠে আহি আড়মোড়া করে এদিক ওইদিক তাকালো। তুর্যকে না দেখে নিজে প্রশ্ন ছুড়লো, তুর্য ভাই ঘুম থেকে উঠে গিয়েছেন? পরক্ষণে আবিষ্কার করলো সে নিজের রুমে। ছাদের দরজা কে খুলে দিল? যে দিয়েছে তাকে রুমে পৌঁছে দিল কে? তুর্য ভাই। চাইলেও তো ডেকে ঘুম থেকে তুলে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তাহলে তুর্য তাকে কোলে করে এনেছে? ভেবেই খুশিতে এক লাফ দিয়ে খাট থেকে নামলো সে। তারপর খুশি মনে ফ্রেশ হতে চলে গেল। আসলে কাল রাতে সত্যি সত্যি তুর্য তাকে রুমে দিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর বেরোলো আহি। খুব খুশি খুশি লাগছে তার। নিজের অজান্তেই বারবার ঠোঁট প্রসারিত হচ্ছে, লাজুক হাসছে। কাল রাতে ওভাবে গাল চেপে ধরার সে সত্যিই ভেবেছিল আর এমন দুষ্টুমি করবে না। তাহলে কি সে এখন গ্রিন সিগন্যাল পেল? এখনই একবার তুর্য ভাইয়ের রুমে যেতে হবে। বিনুনি করা চুলগুলো প্রতিদিনের তুলনায় আজ একটু বেশি এলোমেলো লাগছে। ছাদে ছিল তো, অনেক বাতাসও ছিল, এই কারণে হয়তো। সে চুলে চিরুনি চালিয়ে সেগুলোকে হাত খোপা করে নিল। ড্রেসিং টেবিল থেকে দৃষ্টি সরিয়ে সে তড়িঘড়ি করে পুনরায় দৃষ্টি ফেললো। গলায় একটা কিসের দাগ? চমকে উঠলো। সেখানে নিজের হাত দ্বারা খুঁটিয়ে দেখতে গিয়ে ব্যথা অনুভূত হলো। শরীরের রক্ত নষ্ট হয়ে গেল না তো? তাহলে এখানে
এমন জমাট বেঁধে আছে কেন? সে নিজের হাত গলার অন্য সাইডে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। না, অন্য কোথাও এমন দাগ নেই। এটা মারুফা বেগমকে দেখলেও ভুগবেন, সব দোষ তাকে দিবে। ছাদ থেকে আবার কিছুতে কামড় টামড় দিল না তো? তুর্য ভাই তো ডাক্তার, ওনার কাছে জিজ্ঞেস করে নিবে। তুর্যের রুমের সামনে গিয়ে কয়েকবার দরজায় টোকা দিল। কোনো সারা শব্দ না পেয়ে দরজাটা ধাক্কা দিল। খোলা আছে। ভেতরে গিয়ে দেখলো তুর্য উপর হয়ে ঘুমিয়ে আছে। ডাকা ঠিক হবে কিনা কয়েকবার ভেবে তারপর ডাক দিল। দুইবার ডাক দিতেই তুর্যের ঘুমে জড়ানো ভারী কণ্ঠস্বর ভেসে আসলো। হুম, বল। সূর্য ভাই, আমার গলায় কি হয়েছে দেখুন তো। আম্মুকে বলবেন না প্লিজ, তাহলে বকবে। আপনি তো ডক্টর, একটু দেখে ওষুধ দিয়ে দিন। ওষুধ লাগবে না, এখানে কয়েকদিন আলো বাতাস লাগাবি না, ঢেকে ঘিরে রাখবি, ধীরে ধীরে সেরে যাবে। আর না সারা পর্যন্ত হাইড করে রাখবি। তুর্যের ঘুম জড়ানো মোটা কণ্ঠে আহির বুকটা ধক করে উঠল। এর আগেও এমন গলা কত শুনেছে, তখন তো এমন লাগেনি, তাহলে এখন কেন এমন হচ্ছে? আপনি তো না দেখেই বলছেন। এভাবে দায়ের সারা ট্রিটমেন্ট দিয়েন না প্লিজ, পরে যদি ইনফেকশন হয়। কিছু হবে না, যা এখন ঘুমোতে দে। সত্যি কিছু হবে না? এখনো রুম ত্যাগ না করলে আর অনেক কিছু হবে। আচ্ছা, যাচ্ছি। বলেই একটা মুখ ভেঙচি কেটে চলে গেল আহি। পায়ের শব্দ কানে আসতেই তুর্য ফের সাবধান করলো তাকে। স্বভাব সুলভ গম্ভীর গলায় বলল। জায়গাটা ঢেকে রাখিস। আহি পুরোপুরি চলে গেছে বোধগম্য হতেই ফিচেল হাসলো তুর্য। শোয়া থেকে উঠে বসলো, তারপর নিজের মনে বিড়বিড় করে আওড়ালো। গোটা রাত একটা কন্ট্রোললেস পুরুষের সাথে কাটিয়ে দিলি, অথচ কোনো চিহ্ন রাখবি না। হাউ ইজ দ্যাট পসিবল? কথাটা ভেবেই পরক্ষণে নিজেই বিরোধিতা করলো সে। ফের বিড়বিড় করে বলল। লাইক সিরিয়াসলি? কন্ট্রোললেস? অ্যাবসলিউটলি নট। কন্ট্রোললেস হলে এত বছর আরো অনেক কিছু করতে পারতো। তারপর বেশ অনেকক্ষণ ধরে পাকা হাসলো তুর্য। কালকের ঘটনাটা আরেকবার কল্পনা করলো। কাল রাতে আহি ঘুমের ঘোরে বারবার দোলনা থেকে পড়ে যেতে নিচ্ছিল। তখন তুর্য সেটা খেয়াল করে এগিয়ে গিয়ে আহির পাশে বসে, তার মাথা নিজের কাঁধের ওপর রাখে। তাতেও যেন শান্তি পাচ্ছিল না আহি। তাই যাতে ঘুমে কোনো রূপ ব্যাঘাত না ঘটে সেই জন্য সে আলগোছে নিজের উড়ুর উপর শুইয়ে দেয় আহিকে। ঘুমন্ত প্রেয়সীর সুযোগ নেয় সে। অপলক দৃষ্টিতে মুখপানে চেয়ে থাকে। চাঁদের আলোয় মুখটা আরো বেশি আদরে লাগে। ফুরফুর করে বাতাস বইছে, সেই বাতাসে আহির ছোট ছোট চুলগুলো মুখের উপরে খেলা করছে। তুর্য আলতো হাতে সেগুলো সরিয়ে দিচ্ছে, আর অবাধ্য বাতাস আবারও সেগুলোকে এলোমেলো করছে। তারা হয়তো বুঝছে না তাদের এই দুষ্টুমি কোনো একজনের নিখুঁত কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। কেউ একজন বিরক্ত হচ্ছে, হিংসাও হচ্ছে বটে। আজকের আবহাওয়াটা প্রতিদিনের তুলনায় অনেকটাই শীতল, তার সাথে ঠান্ডা হাওয়াও বইছে। আহির হয়তো শীত শীত অনুভূত হচ্ছে, না হলে অধৈর্য করে এভাবে কাঁপছে কেন? সূর্যের নজর গেল সেই দিকে। মুহূর্তেই সারা শরীর অদ্ভুত শিহরণ ছড়িয়ে গেল। ধীরে ধীরে হৃদস্পন্দন বাড়তে শুরু করেছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। সে হাঁসফাঁস করতে করতে সেকেন্ডের ব্যবধানে দৃষ্টি সরিয়ে নেয়। চোখ বন্ধ করে নিজের পুরুষালী মনের কামনাকে সংযত করার চেষ্টা চালায়। নিজের পুরনো অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করার তাগিদে লম্বা করে নিঃশ্বাস নিচ্ছে বারবার। কেমন একটা দমবন্ধকর পরিস্থিতি। বারবার শুধু জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এমন অস্বস্তিকর পরিবেশে সে আগে কখনোই পড়েনি। পূর্বে যখনই নিজেকে এমন অস্বাভাবিক লেগেছে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেছে। এখন না পারছে জায়গা ত্যাগ করতে, আর না পারছে নিজেকে স্থির রাখতে। তবে সে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছে। তারপর হঠাৎ করে কি হয়েছিল জানা নেই তার, যার ফলস্বরূপ আহির গলায় ক্ষত চিহ্ন। তুর্যের ভাবনায় শেষ হতে না হতেই রুমে প্রবেশ করলো এক আগন্তুক। মুহূর্তেই চেহারায় গাম্ভীর্য ভাব টানলো সে। আগন্তুক এসে তার দিকে প্রশ্ন ছুড়ল। এই কথা দিয়েছিলে? তোমার থেকে এটা আমি মোটেও আশা করিনি। ডোর লক করারও প্রয়োজন ছিল না, লক না করলে আর এমন হতো না। নির্লিপ্ত ভঙ্গিতে কথা বলে বিছানা থেকে নেমে দাঁড়ালো তুর্য। এখন সব দোষের মূল দরজা লাগানো। তুই কি তোর সীমা লঙ্ঘন করিসনি? বিড়ালের কাছে মাছ রেখে যদি বলো খাস না, বিড়াল কি খাবে না? এইসব বিষয় নিয়ে আমার কথা বলতেও বলো না কথা। আর গতকাল নিজের ফিলিংস হাইড করে রাখবো, এসব অসহ্য লাগে আম্মু। চাপা চিৎকারের আওয়াজ তুলে কথাগুলো বলল তুর্য। ছেলে রেগে যাচ্ছে বুঝতে পেরে নিজের কণ্ঠ নরম করলেন পারভিন বেগম। ছেলেকে বোঝানোর চেষ্টা করেই বললেন। রেগে যাচ্ছিস কেন বাবা? আমি ভালোর জন্যই বলছি, মেয়েটা এখনো ছোট। এবার যেন তুর্য আরো বেশি রেগে গেল। কিসের ছোট? ওর বয়স কম হয়নি। তোমাদের আল্লাদে এমন নাদান হয়ে আছে, কেমন যেন ভাজা মাছ চুল ঠেকাতে জানে না, অথচ আমাকে আমাকে
কথাগুলো বলতে বলতে থেমে গেল তুর্য। প্রসঙ্গ পাল্টে পারভিন বেগম বললেন, ইদানিং দেখছি আমার কাছে এসে বিভিন্ন প্রশ্ন করে, আর কেমন ছেলে বউ পছন্দ, তারপর তুই কি পছন্দ করিস না করিস সেইগুলো। তোমার আইডিয়া কাজ করছে। কোনটা? নোভেল। বাই দ্য ওয়ে, তুমি নাভেল ইনভাইট কেন করেছো? এসে এমন সব কর্মকাণ্ড করবে? ডিসকাস্টিং। বড় মা, তোমাকে বড় আব্বু ডাকছেন, শিগগিরই এসো। নিচ থেকে শান্তর গলা ভেসে আসলো। ছেলেকে আরো কিছুক্ষণ বুঝিয়ে চলে গেলেন পারভিন বেগম। এসব ব্যাপারে কিছুই জানতেন না তিনি। বছরখানেক আগেই তিনি জানতে পেরেছেন। প্রথমে তুর্যের কিছু কিছু কার্যকলাপ দেখে সন্দেহ করেন। ছেলে তার উপরে উপরে সব সময় আহির উপর হম্বিতম্বি করলেও ভিতরে ভিতরে মেয়েটার প্রতিটা ক্ষুদ্র বিষয়ও খেয়াল রাখে। আহির প্রতিটা বিষয় তুর্য ওভার পজিটিভ। সবার সামনে দ্রুত ব্যবহার না করলে হয়তো তিনি কোনো সন্দেহ করতেন না। ভাই হিসেবে এটুকু খেয়াল রাখতেই পারে। এসব ছাড়াও আরো কিছু বিষয় লক্ষ্য করেন তিনি। তারপর সোজা ছেলের কাছে প্রশ্ন করেন, তুই কি আইকে পছন্দ করিস? আই ওয়ান্ট টু ম্যারি হার। পারভিন বেগম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারেন না। ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ততদিনে জল অনেকটা গড়িয়ে গিয়েছে। তিনি বুঝতে পারলেন ছেলেকে ফিরিয়ে আনা সম্ভব নয়। এমন কিছু বললে আরো হিতে বিপরীত হতে পারে। রাগারাগি শুরু করে দিত, যার প্রভাব আহির উপরে পড়ছে। সব নিউজ চ্যানেল, অনলাইন পোর্টাল, এমনকি মোড়ের চায়ের দোকান পর্যন্ত ভরে গেছে একটি খবরে। বর্তমান মেয়র আসিফ চৌধুরীর উপর হামলার চেষ্টা। সন্দেহের তীরে সাবেক মেয়র লায়েক শিকদারের নাম। লায়েক শিকদার চুপচাপ বসে আছেন অফিসের বড় টেবিলটার পেছনে থাকা ভারী কাঠের টেবিলে। কাঁচের গ্লাসে আধা খাওয়া পানি, আর চারপাশে তার বিশ্বস্ত লোকজন দাঁড়িয়ে আছে। কিন্তু আজ পরিবেশে অদ্ভুত এক চাপা গরম, বাতাসে অস্থিরতা। তোরা কি পাগল হয়ে গেছিস? লায়েক শিকদারের গলা হঠাৎ কেঁপে উঠল। প্রতিটি শব্দে ছিটকে পড়ছে রাগ আর হতাশা। তীব্র আক্রোশে তিনি ফের বললেন, আমার অজান্তে তোরা গিয়ে ওদের উপর হামলা চালালি? ভেবেছিস এতে আমি খুশি হব? লোকগুলোর মধ্যে একজন কাপা গলায় বলল, স্যার, আমরা তো ভাবছিলাম এতে আপনারই লাভবান হইবে, মানুষ আবার আপনার নাম নেবে। পাশ থেকে লাতিন শিকদার গর্জন দিয়ে উঠলেন। লায়েক শিকদার নিজের বাম হাতটা টেবিলের উপর ভারী শব্দে রাখলেন আর বললেন, রাজনীতি মানে কি শুধু প্রতিশোধ? আমি এত বছর ধরে যে হারিয়ে যাওয়া ইমেজ করার চেষ্টা করছি, তোরা এক একজন এক এক কাজ করে সেটা আবার নষ্ট করে দিচ্ছিস, তাও সবটা আমার অজান্তেই। মানুষ এখন বলবে সাবেক মেয়র ক্ষমতা না পেয়ে উন্মাক্ত হয়ে গেছে। ঘরে মুহূর্তে নীরবতা, কেউ চোখ তুলতে পারল না। লায়েক শিকদারের মুখে এক মুহূর্তের জন্য কোনো অভিব্যক্তি ফুটল না। তারপর আস্তে করে চশমাটা খুলে টেবিলে রাখলেন। একটা ধীর নিঃশ্বাস ফেললেন তিনি। চোখ জ্বলছে ঠান্ডা আগুন। আমি চাই না মানুষ আমাকে খারাপ বলুক, আবার ভালো বলুক সেটাও চাই না। শুধু চাই তারা ভাবুক আমি এখনো এখানে আছি, নিজের জায়গায় নিজের মতো। কয়েকজন একে অন্যের দিকে তাকালো। কারো মুখে সাহস নেই কিছু বলার। অবশেষে একজন এগিয়ে এলো, লাল চোখে অপরাধ বোধ, তবু আত্মরক্ষার ভঙ্গি। আমরা ভাবছিলাম এতে আপনার শক্তি আবার দেখানো যাবে, মানুষ দেখবে আপনি এখনো খেলায় আছেন। লায়েক শিকদারের ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠল, বিদ্রুপে ভরা হাসি। খেলায় আছি, তোরা কি মনে করিস রাজনীতি কুস্তির মাঠ, যেখান থেকে শুধু ধুলো উড়িয়ে নাম কামাতে হয়? তার কণ্ঠস্বর এবার ভারী হয়ে উঠল। তোরা জানিস না, আমি 25 বছর ধরে মানুষকে বুঝিয়েছি আমি শান্তির রাজনীতি করি। রাগের মাথায় একটা ভুল করে ফেলেছিলাম, কিন্তু এখন মানুষ বিশ্বাস করতে শুরু করেছে আমি হিংস্র না, আমি ভদ্র। আর আজ তোরা সব উল্টে দিলি। একটু থেমে ফের বললেন, আমার নাম এখন খবরের কাগজে আসবে, কিন্তু সম্মানের সঙ্গে নয়, অভিযুক্ত হিসেবে। কেউ কোনো উত্তর দিল না। ঘরটায় শুধু ফ্যানের ঘূর্ণির আওয়াজ আর এসির শো শো শব্দ। লায়েক শিকদার জানালার দিকে তাকিয়ে নিঃশব্দে বলে উঠলেন, রাজনীতি মানে আজকাল ভালো মন্দ কিছুই না, কেবল টিকে থাকা। কিন্তু তোরা যদি এসব করে বেড়াস, তাহলে সেই টিকে থাকাও শেষ। একজন কণ্ঠ জড়িয়ে বলল, স্যার, আমাদের উদ্দেশ্য খারাপ ছিল না, আমরা শুধু চেয়েছিলাম আপনাকে ফিরিয়ে আনতে।
ফিরিয়ে আনতে? প্রশ্নটা করেই চেয়ারে হেলান দিলেন লাইক শিকদার। চেয়ার হেলান দিয়ে ধীরে গতিতে বললেন, যে মানুষ নিজের ছায়া দিয়ে ভয় দেখায় সে আর ফিরে আসে না। আমি ফিরে আসতে চাই না, আমি শুধু থাকতে চাই চুপচাপ মর্যাদার সঙ্গে। তারপর তিনি উঠে দাঁড়ালেন। কেউ কিছু বলার সাহস পেল না, কারো মুখে আর কোনো কথা নেই। যেন সবাই বুঝে গেছে এই মানুষটা এখন শুধুই এক প্রতীক, যে না ভালো না খারাপ, না শত্রু না মিত্র। অফিস রুম ছাড়ার আগে রায়ক শিকদার একবার জানালার পাশে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখলেন। কাছে একটা মুখ, যেখানে রাজনীতির রং মুছে গিয়ে পড়ে আছে শুধু ক্লান্ত এক মানুষ আর একটু ভুল বোঝাবুঝি। তিনি আস্তে করে বললেন, রাজনীতি একদিন আমাকে বানিয়েছিল মানুষের নেতা, আজ আমি শুধু এক মুখোশের নিচে বন্দী নাম। আজ দুপুরে রান্না হওয়া বিভিন্ন খাবারের মধ্যে একটা স্পেশাল খাবার রয়েছে, আহির রান্না করা সর্ষে ইলিশ। তুর্য ইলিশ মাছ পছন্দ করে সেটা আহি জানে, আর বড়মা বলেছেন সর্ষে ইলিশ তুর্যের বেশি পছন্দের, সেটা আহিও খেয়াল করেছে। বাড়ির সবার জন্য রান্না করতে চেয়েছিল সে, কিন্তু মারুফা বেগম মাত্র 5 পিস মাছ দিয়েছে তাকে। যে মেয়ে জীবনেও রান্নাঘরের দিকে পা ফেলেনি সেই মেয়েকে বিশ্বাস করে এক গাদা মাছ কোনোভাবে দেওয়া উচিত নয়। তিনি তো চেয়েছিলেন 2 পিস দিতে, কিন্তু মারুফা বেগম আর লতা বেগম এত ভালো মাছ, এতগুলো মাছ দিয়ে দিয়েছেন। যদিও আহি মারুফা বেগমের ধারণা সত্যি করে দিয়েছে। শান্ত মশলা দিয়ে শুধু একগাল ভাত মুখে দিয়েছে, সাথে সাথে মুখের ভাত ফেলে দিয়ে রিভিউ দিয়েছে, কুখ্যাত লেভেলের বাজে হয়েছে। প্রান্ত ভেবেছে শান্ত হয়তো মজা করছে, তাই সে শান্তর মাখিয়ে রাখা ভাতের কিছু পরিমাণ গালে দিয়ে তারও একই অবস্থা। প্রান্তের রিভিউ, বিষ খেয়েও যদি কেউ না মরে, তোমার রান্না খেয়ে তার মৃত্যু নিশ্চিত ওহিপু। তাদের রিভিউ শুনে খ্যাক করে ওঠে আহি, খিটখিটে মেজাজে বলে, রিভিউ দেওয়ার আগে তুই মরতে পারলি না? এমন কথা শুনে মেয়েকে বকে উঠলেন মারুফা বেগম। এমন সময় আসলাম চৌধুরী খাবার টেবিলে আসেন। আহি আগেই তাকে খবর দিয়েছে যে সে আজ রান্না করেছে। তিনি মেয়ের রান্না কোনটা জিজ্ঞেস করতে সবাই খাবারের কোয়ালিটি বলে খেতে মানা করে, কিন্তু তিনি ভাবেন মশলা খারাপ হয়েছে, হয়তো মাছ নিশ্চয়ই খাওয়া যাবে। তাছাড়া মেয়ের হাতে প্রথম রান্না কত শখ করে রেঁধেছে, রান্না করেই জনে জনে বলে এসেছে তার রান্না খেয়ে আগে রিভিউ দিতে হবে, তারপর অন্য রান্না খাবে। তিনি একটা মাছ হতে এক টুকরো গালে দিয়েছে, চোখ বড় বড় করে সেটা মুখ থেকে ফেলে দেন। আরো বেশি মন খারাপ হয় আহির। আসলাম চৌধুরী বললেন, প্রথমবার তো তাই এমন হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। বাবার কথা শুনে মুখ কালো করে উপরে চলে যায় সে। সবাই খারাপ বলেছে এই জন্য নয়, তার মূল উদ্দেশ্য তো তুর্যের মন জয় করা। তুর্য যদি জানতে পারে সে এত বাজে রান্না করেছে, তাহলে তো মন জয় জায়গায় ক্ষয় হয়ে যাবে। এমনিতেই তুর্য ভাই জানো তেন খাবার খেতে পারেন না। আহি যেতেই আসলাম চৌধুরী মারুফা বেগমের দিকে তাকিয়ে বললেন, মাছটা সরিয়ে রাখো, আই যখন আর রান্না করছে ভাইজান মুখে দিবেই, পরে আর এক বিপদ। পারভিন বেগম বললেন, রয়েছে থাকুক, খাওয়া হলে সব খাবারের সাথে উঠিয়ে রাখা যাবে। কিছুক্ষণ পর তুর্য খেতে এলাম। হাসপাতাল থেকে ফিরেছে কিছুক্ষণ আগে, গোসল সেরে খাবার টেবিলে এসেছে। আহিয়াত সর্ষে ইলিশ করেছে, সে কানাঘুষে শুনতে পেয়েছে, তাই প্লেটে ভাত তুলেই আগে ইলিশের বাটির দিকে হাত বাড়ায়। তাহি সাবধান করে বলল, আরে ভাইয়া ওটা নিও না। প্রশ্নবিদ্ধ নয়নে তাহির দিকে তাকালো তুর্য, তারপর বলল, Why? পারভিন বেগম বললেন, আহি রান্না করছে, খেতে পারবি না? তবু তুর্যকে মাছের পাত্রটা এগিয়ে নিতে দেখে প্রান্ত বলল, জঘন্য রকমের বাজে হয়েছে ভাইয়া। মারুফা বেগম বললেন, মাছ সিদ্ধ হয়নি ভালো করে, খেতে পারবি না? কারো কথায় কান দিল না তুর্য। পর পর 2টি মাছ প্লেটে তুলে খেতে আরম্ভ করলো। সর্ষে ইলিশ তার এমনিতে পছন্দ, আর রান্নাটা যখন আহি করেছে সেখানে তো আর কোনো কথাই নেই। বাকিরা খাওয়া ছেড়ে তার মুখের দিকে তাকিয়ে আছে। খুব স্বাভাবিক ভঙ্গিমায় প্রতিদিনের ন্যায় খাবার চেবোচ্ছে তুর্য, তবে একটু তফাৎ আছে বটে। প্রতিদিন খাবার টেবিলে থাকা কম বেশি করে সকল আইটেম ট্রাই করে দেখলেও আজ শুধুই সর্ষে ইলিশ দিয়েই পেট পুজো করছে সে। সবাই যে তার দিকে তাকিয়ে আছে সেটা অনুভব করতে পারলো তুর্য। প্লেটের দিকে দৃষ্টি রেখেই সবার উদ্দেশ্যে বলল, এভাবে তাকিয়ে থাকার তো কিছু দেখছি না, দেখতে প্রবলেম হলে বলো, প্লেট নিয়ে চলে যাই। খালি ইলিশ খাবি আব্বা, বাকি পথে একটু খা। এখন আর রুচি নেই, রেখে দাও, রাতে খাবো। বলেই তড়িঘড়ি করে উঠে পড়লো তুর্য। সিঁড়ি বেয়ে যাওয়ার পথে মাঝ রাস্তায় দেখা হলো আহির সাথে। এমনি দিন হলে 2-1টা ধমক খেত, তবে আজ কিছু বলেনি তুর্য। চোখ মুখও কেমন দেখাচ্ছে, পাত্তা দিল না আহি। প্রচন্ড খিদে পেয়েছে তার,
তাই খেতে দৌড়ালো। তবে নিচে এসে একবার জিজ্ঞেস করলো। তুর্য ভাইয়ের কি হয়েছে? মারুফা বেগম বললেন, কি আর হবে, তোর সুস্বাদু রান্না খেয়েছে, কেউ খেতে পারলো না তোর রান্না। আর সেই রান্না দিয়ে ছেলেটা 1 প্লেট ভাত আরও 1.5 পিস মাছ খেয়ে গেল। তারপরেও সব সময় তার পিছনে লাগবি, বিরক্তি করবি। মায়ের কথা শুনে সে আর খাবার টেবিলে না বসে এক দৌড়ে তুর্যের রুমে গেল। এবার আর অনুমতি নেয়নি, দরজা খোলা পেয়ে ঢুকে পড়েছে। যেই দেখতে পেল তুর্য ওয়াশরুম থেকে বের হচ্ছে, চোখে মুখে পানির ফোঁটা, মাথায় আর মুখে পানি দিয়েছে মনে হয়, কেমন অসুস্থ দেখাচ্ছে। বমি করেননি তো? মনে থাকা প্রশ্নটাই করে ফেললো। আপনি কি বমি করেছেন তুর্য ভাই? তুর্য কোনো কথা না বলে ব্যালকনি থেকে তোয়ালে এনে হাত মুখ মুছতে আরম্ভ করলো। আহি মন মরা হয়ে ফের বলল, সবাই মানা করার পরেও খেতে গেলেন কেন? ভালোই ব্যবসা পেয়েছিস দুজনে, সামনে স্পেশাল স্পেশাল আইটেম রেখে দিয়ে, তাতে ডোন্ট টাচ সিল মেরে দিবি। কথাটার গভীরতা বুঝতে পারলো না আহি। সে ভোলা ভালা মুখ করে বলল, দুইজন খেয়ে কে? আমি একাই রান্না করেছি। এই প্রসঙ্গে আর কথা বাড়ালো না তুর্য। কথা ঘোরাতে উল্টে আহিকে প্রশ্ন করলো। কি বলেছিলাম তোকে? আহি চিন্তিত কণ্ঠে বলল, কি? জায়গাটা ঢেকে রাখতে বলেছিলাম। আলমারি থেকে শার্ট বের করতে করতে বলল তুর্য। ঢেকেই তো রেখেছি, এই দেখেন এখনো ঢেকে রেখেছি। তাহলে আম্মু দেখলো কিভাবে, ইডিয়েট? সকালে আপনার কাছে আসার সময় দেখে নিয়েছি। ডে বাই ডে মাছ যেমন শেষ করে ছাড়ছিস আমার। আমি আবার কি করলাম? খালি খালি বকবেন না তো তুর্য ভাই। কানের কাছে ঘ্যান ঘ্যান না করে দূর হ। এই পর্যন্ত জীবনে যে কয়দিন আহি তুর্যের রুমে এসেছে তাদের মধ্যে কথোপকথনের শেষ কথা তুর্যই বলে, আর সেটা হলো হয় দূর হ, না হয় বিদায় হ। সে কি চিরকাল থাকার জন্য এসেছে নাকি? তাড়িয়ে না দিলেও তো যাবে। আই লাভ ইউ বলেছে, তাতে কি হয়েছে? ডিমান্ড বেড়ে গিয়েছে, তাকে ছ্যাঁচড়া মেয়ে ভাবছে। তার আই লাভ ইউ সে উইথড্র করে নিল। এবার থেকে না হয় বলবে আই উইল ম্যারি ইউ, ডিসিশন চেঞ্জ অ্যান্ড ফাইনাল। প্রায় ঘন্টাখানেক পূর্বে তাসিন সহ তুর্যের বাকি সকল ফ্রেন্ড অর্থাৎ নাবিল, পিঙ্কি আর আলিয়া হাজির হয়েছে চৌধুরী নিবাসে। চৌধুরী গিন্নিদের আতিথেয়তা শেষেই তারা এখন গেস্ট রুমে রেস্ট করছে। তাদের সাথে শান্ত, প্রান্ত, আহি, তাহিও রয়েছে। পুরো মজলিস জমিয়ে রেখেছে শান্ত আর তাসিন। নাবিল আজ মুখে কুলু পেটেছে, কোনো কথা না বলে পারলে বলছে না। যখনই মনে হচ্ছে এবার কথা বলতে না পারলে পেট ফেটে মরে যাবে, তখনই খুব সাবধানতার সহিত মেপে মেপে কথা বলছে। কারণ এখানে আসার আগে তাকে করাল করিয়ে আনা হয়েছে, একটা গালিও যেন মুখ থেকে বের না হয়। অথচ গালি ছাড়া তো তার কথাই সম্পন্ন হয় না। যদিও এখন বাড়া বলা অনেকটাই কমিয়ে দিয়েছে, কেননা ভবিষ্যতে যখন বিয়ের প্রস্তাব নিয়ে পিঙ্কির বাবার কাছে যাবে, তখন প্রথমেই তার হবু শ্বশুর মশাই যে রাজি হবেন না, এটা সে চোখ বন্ধ করে বলতে পারে। তারপর যদি রেগে মেগে বলে ওঠে, বাড়ার শ্বশুর আব্বা আমার, বাড়া বাড়া কইরেন না তো, মেয়ে দিবেন না, এটা আবার কোন বাড়া মার্কা কথাবার্তা? তখন কি একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটবে ভাবা যায়। এদিকে যার সূত্র ধরে চৌধুরী নিবাসে আসা সেই ব্যক্তি অনুপস্থিত। তারা একের পর এক কল করে যাচ্ছে, ফোন বন্ধ। তাহলে কি তখন তুর্য সত্যি বলেছিল তারা সেদিন আসবে যেদিন বাড়িতে থাকবে না সে? নাবিল একটু ফাঁকায় গিয়ে তুর্যকে আবারও কল করলো। এবার রিং হতে না হতে কল রিসিভ হলো। নাবিল বলল, বাড়া কই তুই, কখন থেকে ওয়েট করতাছি। ওটিতে ছিলাম, আসছে। বলে কল কাটলো তুর্য। নাবিল এসে পুনরায় তার আসন গ্রহণ করলো। নাবিলকে একপাশে গিয়ে কথা বলতে লক্ষ্য করছে পিঙ্কি, তাই সে বলল, চিপায় গিয়ে কার সাথে কথা সেরে আসলি? ভয় পাইস না, কোনো মাইয়ার লগে কথা কই নাই। আমি তোকে মানা করেছি। রেগে কথাটা বললো পিঙ্কি। নাবিলের মাথায় দুষ্টুমিরা চড়া দিল। পিঙ্কিকে আরো রাগাতে বলল, সত্যি বলবো, আশা কিন্তু এখনো ট্যাক্স দেয়, কথা কইয়া দেহি কি কস। সত্যিই রেগে গেল পিঙ্কি। নাবিলের কথার প্রেক্ষিতে আর কোনো কথা বলল না। নাবিল হাসতে হাসতে বলল, আরে তুর্য ছিল। পিঙ্কিও যে মনে মনে নাবিলকে পছন্দ করে এটা ধীরে বুঝতে পারে নাবিল, কিন্তু স্বীকার করে না কেন এটাই মাথায় আসে না। মেয়ে জাতি তো, তাই হয়তো ভাব বেশি। হয়তো তাকে মাধ্যমের পেছনে নাকি দড়ি পিঠে ঘোরাতে চায়। সমস্যা নেই তো, সেও ঘুরতে রাজি আছে। একেবারে কুত্তা ঘোরা ঘোরাবে। কতকাল নিজের অনুভূতি চেপে রাখবেন ম্যাডাম, সেও দেখে নেবে। কথাগুলো ভেবেই একটা হাই ছাড়লো নাবিল। পরে আবার তুর্যের মতো কাহিনী না হয়ে যায়। 1.5 যুগ ধরে কিভাবে নিজের অনুভূতি চেপে বসে আছে বন্ধু তার,
সে তো মাত্র কয়েক বছর ধরে পিঙ্কিকে পছন্দ করে, তাতেই এই হাল। আর যদি তুর্যের মতো পছন্দের মানুষের সাথে এক বাড়িতে এক ছাদের নিচে থাকতে হতো, তাহলে এতদিন বিয়ে হোক না হোক বাসর হয়ে যেত কনফার্ম, এতে কোনো সন্দেহ নেই তার। বাহ তুর্য বাহ, অভিনয় তো ভালোই শিখেছিস। কথাটা শুনে তুর্য ভ্রুকুচকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্ধুদের দিকে। একে একে সবার দিকে একবার করে নজর বুলিয়ে তারপর বলল, ঝেড়েকাশ। আলিয়া বলল, তুর্য ভাই, আহি আপনাকে প্রপোজও করেছে? তুর্য দ্রুত পেছনে ঘুরল, বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে তারপর কাউচে এসে বসলো। পরনে ফর্মাল পোশাক, হাসপাতাল থেকে বাড়িতে ফিরেই যে সোজা এখানে এসেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। কোন লেভেলের পেট পাতলা চাস দেখ, আর তোরা বলিস আমাকে প্রপোজ করতে। এতদিনে আমি কিছু বললেই বাড়ির শুদ্ধ সবার কানে কথাটা চলে যেত, জনে জনে বলে বেড়াতো, জানো বড় আব্বু, জানো বড় আম্মু, তুর্য ভাই আমাকে প্রপোজ করেছে। শেষ কথাটা আহির মতো করে বলল তুর্য। তুর্যের এহেনো কাণ্ডে সবাই খিলখিল করে হেসে উঠল। তুর্য বিরক্ত হলো বটে, হাসি থামিয়ে পিঙ্কির সিরিয়াস ভঙ্গিতেই বলল, আচ্ছা ওসব বাদে, তাহলে তুই এখনো চুপ করে আছিস কেন? একসেপ্ট করে নে। তোদের কি মনে হয় ও সিরিয়াস? উপন্যাসের বইয়ের কথা বলেছিলাম না, সেটা পড়ে ও হিরোর সাথে আমার কিসব মিল খুঁজে পেয়েছে, গড নোস। তো এইসব করে বেড়াচ্ছে। আগামী উইক থেকে ওর অ্যাডমিশন টেস্ট স্টার্ট হবে, আর সারাক্ষণ ফিকশনাল ম্যান ফিকশন ম্যান। আই উইশ ওই ফিকশনাল ম্যানকে একবার হাতে নাগালে পেতাম। শেষ কথাটা দাঁত কিরমির করতে করতে বলল তুর্য। তাসিন তুর্যর দিকে একটু ঝুঁকে বলল, আমাদের তুর্য ভাই দেখি এইটুকুতেই জেলাস। জেলাসি মাই ফুট, যে পৃথিবীতে এক্সিস্টই করে না তাকে নিয়ে তো বাড়াবাড়ি কি আছে বোঝা? আমাকে হাইড করে সব রিডিকুলাস পোস্ট করে বেড়াবে, ভাবে আমি কিচ্ছু দেখি না। অথচ তার আইডি পাসওয়ার্ড যে আমাদের তুর্য ভাইয়ের আয়ত্তে, বেচারি জানতেই নি না। মিনিটে মিনিটে ফেসবুক মেসেঞ্জার চেকিং হয়, সেটাও জানে না। আহারে বেচারি। আফসোসের সুরে কথাটা বলল তাসিন। ফরগেট ইট, আমি চেঞ্জ করে আসছে। কথাটা বলে উঠতেই আরম্ভ করছিল, তুর্য তার আগেই আলিয়া বলে ওঠে, তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? আলিয়ার কথায় তুর্য সহ সবাই তার দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টি ফেরালো। সেকেন্ডের ব্যবধানে আলিয়া ফের বলল, এমনি সময় আমাদের তুর্য মেপে ছাড়া কথা বলে না, আর আহির কথা উঠতেই কতগুলো কথা বলে ফেললো। স্টপ দিস ননসেন্স, ইম্পর্টেন্ট টপিক আমি অলওয়েজ জয়েন করি। আহির কথা আসতেই ইম্পর্টেন্ট, আর আমরা কিছু বললেই আনইম্পর্টেন্ট। ভালোই তো, আর সেই তখন থেকে যে আমি মুখ বুইজা বসে আছি তার বেলায় তো কিছু কইলি না। এতক্ষণে মুখ খুলল নাবিল। তার কথার প্রেক্ষিতে তুর্য বলল, এক্স্যাক্টলি, কথা বলছিস না কেন? কি কমু বাড়া, মুখ খুললেই বাড়া ছাড়া কিছু বাইর হয় না, এই লাইগা বাড়ার মুখে তালা মাইরা রাখিয়া দিছি। এখন বল, নো প্রবলেম। বাড়ির কেউ আসলে তখন একটু কেয়ারফুলি কথা বলিস, তাহলেই হবে। তুর্যের অনুমতি পেয়ে বেজায় খুশি নাবিল। ছোট বোনকে ঈদের দিনে ভূগোল পড়িয়ে তার টাকা মেরে দিয়েও এমন খুশি হয়েছে কিনা সন্দেহ। খুশির তোপে কিছু একটা বলার জন্য মাত্র হাঁ করেছে সে, এরই মধ্যে দরজায় কেউ ঠক ঠক আওয়াজ করায় থেমে যায় সে। নাবিল বিরক্ত ভঙ্গিতে বলল, জবানটা খুলতে পারলাম না, তার আগেই ক্যাডা এলো রে বাড়া। আহি। নির্লিপ্ত ভঙ্গিতে বলল তুর্য। সবাই অবাক হয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল। তাসিন বলল, দরজা নক করার শব্দেই বুঝে গেলি আহি? কোনো প্রত্যুত্তর করল না তুর্য। এটা কি এমন কঠিন কাজ? সেই পিচ্চিকাল থেকে আহির চাল চলন কাজের হাবভাব লক্ষ্য করেছে সে। না বোঝার কি আছে, বরং না বোঝাটাই অস্বাভাবিক। তাছাড়া সুযোগ পেলেই তার দরজায় গিয়ে ঠকঠক করে। বলতে গেলে এই শব্দ তার মুখস্থ। পিঙ্কি বলল, আহি এসো। অনুমতি পেতেই আহি গড়গড় করে রুমে প্রবেশ করতে করতে বলল, একটা কথা ছিল। চলো। দুজনে কাউচে বসে থাকতে দেখে বাকি কথাটুকু আর শেষ করলো না আহি। কথা ঘুরিয়ে বলল, পরে বলবো। তুর্য ভাই আপনি কখন এলেন? এখানে কি তোর? এটা কেমন ব্যবহার তুর্য? এসেছে তো কি হয়েছে? আহি এসো, বসো এখানে। বলে নিজের পাশে থাকা খালি জায়গা দেখালো পিঙ্কি। না আপু থাক, এসব উচ্ছিষ্ট লোকজন গেলে আসবো। বলে গজগজ করতে করতে আবারও বেরিয়ে গেল আহি। ফ্রেন্ড আমার, অথচ উচ্ছিষ্ট আমি, আর তিনি মহামূল্যবান। স্টুপিড।
সবাই ঠোঁট টিপে হাসি সংবরণ করার চেষ্টা চালাচ্ছে। শেষে কিনা উচ্ছিষ্ট বলল তুর্যকে, আর তুর্য মুখ বুজে সহ্য করে নিল। আবার আপনি আজকে সম্বোধনা করছে। তবে নাবিল তার হাসি নিয়ন্ত্রণ করতে না পেরে শব্দ করে হেসে ফেলে। বিরক্ত তুর্য আরো বিরক্ত হলো। পিঙ্কি সিরিয়াস হয়ে বলল, তুর্য, তুই একটু বেশি খিটখিট করছিস মেয়েটার সাথে, আর একটু নর্মালি বিহেভ করবি। নট পসিবল, বাট আই এম ট্রাইং। কথাটা বলে বেরিয়ে গেল তুর্য। রাতের শহরটা তখন নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেও যেন হালকা এক উচ্ছ্বাস ছড়িয়ে আছে। দূরে কোথাও গাড়ির হর্ন, আবার কোথাও কুকুরের ডাক। সব মিলিয়ে শহরের রাতটাও যেন নিজের ছন্দে চলছে। চৌধুরী ভবনের ছাদে আলো আধারিতে সাজানো ছোট এক আড্ডার আসর। চারপাশে কিছু রঙিন চেয়ার, মাঝখানে একটা গোলাকার টি টেবিল। টেবিলের উপর রাখা আছে নানা রকম নাস্তা, চিপস, স্যান্ডউইচ, নাচোস, পপকর্ন, পেঁয়াজু, মুড়ি মাখা সহ নানান প্রকার ভাজা পোড়া। আর পাশে ধোয়া ওঠা কফির কাপ হালকা বাতাসে খাবারের গন্ধে মিশে এক অদ্ভুত ঘ্রাণ তৈরি করেছে। চেয়ারগুলোতে গোল হয়ে বসে আছে আহি, শান্ত, প্রান্ত আর তুর্যের বন্ধুমহল। তবে তুর্য নেই। ঘন্টাখানেক আগে তাকে কল করে জানানো হয় আর্জেন্ট একটা ভিডিও কনফারেন্সিং এ অ্যাটেন্ড করতে হবে। বিদেশি ডাক্তারদের সাথে ইংরেজিতে কি সব বলা বলি করছে। মিটিং মিনিট 5 আগেই শেষ হয়েছে। তুর্য একটা কফির মগ হাতে ছাদে আসলো। বন্ধুদের সাথে সাথে প্রান্ত, শান্ত আর আহিকে দেখে তাদের উদ্দেশ্যে গম্ভীর গলায় কণ্ঠে বলল, পড়ালেখা নেই তোদের? কথাটা বলার সাথে সাথে শান্ত আর প্রান্ত চলে গিয়েছে, এক প্রকার দৌড়েই পালিয়েছে। আহি এখনো বসে আছে দেখে তুর্য এগিয়ে আস্তে আস্তে বলল, পড়ালেখা নেই তোদের? একটু পর্যায়ে তুর্য পাই। এখনই যাবি? আহি ইশারায় বাকিদের কিছু বলল, যার অর্থ তোমরা তুর্য ভাইকে একটু বুঝিয়ে বলো। আলিয়া বলল, একটু পরেই চলে যাব, বস তুই। বাকিরাও আলিয়ার কথায় সায় দিল। তুর্য মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে। আহি পাশে থাকা ফাঁকা চেয়ারটা টেনে বসলো। আহি থাকলে তার কি প্রবলেম? কোনো প্রবলেম নেই, প্রবলেম থাকার কথাও না। কিন্তু এই অসভ্য বন্ধু বান্ধবদের দিয়ে কোনো বিশ্বাস নেই তার। কি না কি বলে বসে তার ঠিক নেই। তুর্য বসেই হাতে থাকা কফির মগটা টি টেবিলের উপর রাখলো। তারপর ফোন হাতে দ্রুত গতিতে কিছু টাইপ করলো। সাথে সাথে আহি ব্যতীত বাকি সদস্যদের মোবাইল ফোনে একসাথে নোটিফিকেশন গেল। তাদের ফ্রেন্ড গ্রুপে মেসেজ এসেছে। সেখানে তুর্যের বার্তা, নাবিল এন্ড তাসিন, জাস্ট একটা বার্তা কথা বলবি, দুইটাকে ছাদ থেকে লাথি মেরে ফেলে দেবো, আই সোয়ার। মেসেজটা পড়ার সাথে সাথে তাসিন আর নাবিল অসহায় মুখ করে তুর্যের দিকে তাকালো। তাদের এহানো অবস্থা দেখে আলিয়া, পিঙ্কি ঠোঁট টিপে হাসছে। আহি জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? তোমরা এমন মুখ করে রেখেছো কেন? পিঙ্কি বলল, কিছু না আপি, তোমার ডিয়ার কমপ্লিট করবে না? তুর্য বিরক্ত ভঙ্গিতে বলল, হোয়াট ননসেন্স, সব এক জায়গা হলে তোদের এই সো কল্ড খেলা খেলতে হবে? তুই থাম, বা মানে বাড়তি কথা কইস না। কি এক বেকায়দায় পড়েছে নাবিল। একটু খোলামেলা ভাবে কথাও বলতে পারছে না। যত জ্বালা তার হয়েছে। এত রুলস রেগুলেশন মেনে কথা বলা যায় নাকি? লজ্জা থাকলে জীবনেও আর এত নিয়ম নীতিওয়ালা বন্ধুর বাড়িতে আসবে না। তুর্য, তুই উঠে দাঁড়া, আর আহি ওই বেলুনটা দেও। তাসিনের কথা মতো আহি বেলুনটা তার দিকে এগিয়ে দিল। সে সেটা ফুলিয়ে আহির কাছে দিয়ে ফের বলল, তুর্য দাঁড়িয়ে থাকবে, আর তুমি একটু দূরের থেকে দৌড়ে এসে বেলুনটা তোমাদের দুজনের মাঝে রেখে চাপ দিয়ে ফাটাবে, বুঝেছো? তুর্য, যা ওঠ। তাসিনের কথায় কপালে 3 ভাঁজ পড়ল তুর্যের। এটা কোন ধরনের ফাজলামো তাসিন? ডেয়ার ওকে দিলি নাকি আমাকে? আই কান্ট। এটা অনেক মজার খেলা তুর্য ভাই, আসুন না প্লিজ। তুর্যের গরম চাহনি দেখে আহি দৃষ্টি ঘুরিয়ে ফের বলল, তাসিন ভাইয়া, তাহলে আপনি না হলে নাবিল ভাইয়া আসুন। মার খেতে না চাইলে যেভাবে বসে আছিস চুপচাপ সেভাবেই বসে থাক। নাবিল তাসিনকে ইশারায় কিছু বলে শয়তানি হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আসো আহি। তুর্য, নাবিল আর তাসিনের দিকে তাকিয়ে থেকে আহির উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে বলল, আয়। বলে উঠে গিয়ে দাঁড়ালো তুর্য। অনুমতি পেয়ে ছুটে গিয়ে তাদের দুজনের মাঝে বেলুনটা রেখে চেপে ধরেছে আহি। পিঙ্কি সেটা ক্যামেরা বন্দি করছে। পারছে না দেখে বারবার একই কায়দায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার সে 2 হাত শক্ত করে তুর্যকে জড়িয়ে ধরেছে। শুধু তুর্য কাক তারুয়ার মতো 2 পাশে হাত মেলে দাঁড়িয়ে আছে। তুর্য ভাই, হচ্ছে না, আপনি একটু জড়িয়ে ধরুন। তুর্য জড়িয়ে ধরবে কি? এতটুকুতে তার নাজেহাল অবস্থা।
আহির প্রতিবারের ছোঁয়ায় ভেতরটা কেঁপে উঠছে তার। এক মুহূর্তের জন্য সে চোখ বন্ধ করে অনুভব করলো সময় যেন থেমে গেছে। চারপাশে সব শব্দ নিঃশেষ হয়ে শুধু আহির শরীরের মাদকীয় গন্ধ আর উষ্ণ নিঃশ্বাস ভাসছে বাতাসে। বুকের ভেতর ধুকপুক করছে এক চেনা অথচ অচেনা স্পন্দন, যেন হৃদয়টা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আর বুকের ভেতরের এই অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের শব্দ সামাল দিতে হিমশিম খাচ্ছে সে। হৃদয়ের গভীরে যে অনুভূতি এতদিন ঘুমিয়েছিল তা আজ জেগে উঠেছে অবাধে। ভেতরে এত কিছু ঘটে গেলেও বাইরের দিক থেকে সে পুরোপুরি নির্বিকার তুর্য। অবশেষে কয়েকবারের প্রচেষ্টায় সফল হয়েছে আহি। হাসি মুখে তুর্যকে ছেড়ে দিয়ে পুনরায় নিজের চেয়ারে এসে বসলো, যেন হাল ছেড়ে বাঁচল তুর্য। আরেকটু সময় এরকম কাজকর্ম ঘটলে রাতের মতো কেলেঙ্কারি ঘটে যেতে হয়তো। সবার ঠোঁটে মিটি মিটি হাসি। তুর্য এসে বসতেই তাসিন প্রশ্ন ছুড়লো, ভাই শরীর ঠিক আছে তোর? তুর্য এমন ভাবে তাকালো যেন চোখ দিয়ে গিলে খাবে তাকে। তাসিন ভোলা ভালা মুখ করে দ্রুত এদিক ওদিক মাথা নাড়লো, মানে সে কিছু বলেনি আর কিছু বলবেও না। খেলা শেষ করবি তোরা? আর আহি, একই কথা আমি রিপিট করবো না। তুই নিচে যাবি মানে যাবি, রাইট নাও। দাঁড়াও আহি, তোমার একটা জিনিস দেখাই। বলেই মোবাইল বের করলো সে। ফোন ঘেটে কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে আলিয়াকে বলল। আহির চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস। এ প্রথম সে তুর্যের গলায় গান শুনবে। বিয়ের পর তুর্য ভাই নিশ্চয়ই তাকে অনেক গান গেয়ে শোনাবেন, কিন্তু পিঙ্কি আপুর সাথে ডুয়েট কেন গেয়েছেন? আহির ভাবনার মাঝে আলিয়া ফোন ঘেটে ভিডিওটা বের করতে করতে বলল, হ্যাঁ দেখো আহি, তোমার তুর্য ভাই গান গাইতে পারে, জানতে তুমি? আলিয়া ভিডিওটা অন করে আহির সামনে ধরলো। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠেছে একটা দৃশ্য, যেখানে তুর্য আর পিঙ্কি পাশাপাশি চেয়ারে বসে আছে। তুর্যের হাঁটুর ওপর গিটার রাখা, আঙুলের ছোঁয়ায় তারের ভেতর থেকে জন্ম নিচ্ছে এক এক করে সুরের ঢেউ। তারপর পুরুষালী ভারী কণ্ঠটা সুমধুর কণ্ঠে बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं। बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं। পিঙ্কি তার পরের অংশটা গাইলো। दिल जो तुम्हारा है कैसा बेचारा है, मानी ना बेशरम बिल्कुल खतारा है। পুনরায় তুর্য গান শুরু করেছে। আহির চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে গেছে। তাহলে কি তুর্য ভাই পিঙ্কি আপুকে ভালোবাসেন? তাহলে এমন ডুয়েট গান গাইবেন কেন? শেষ পর্যন্ত আর শোনার ধৈর্য হয়নি তার। তার আগে জায়গা ত্যাগ করেছে। যাওয়ার আগে রাগে দুঃখে একটা চেয়ার ধাক্কা দিয়ে ফেলে এসেছে। সবাই অবাক। পিঙ্কি বিচলিত কণ্ঠে বলল, কি হলো মেয়েটার, এভাবে চলে গেল কেন? কি জানি তুর্য, কিছু করছিস? নাবিলের এহানো প্রশ্নে মেজাজ বিগড়ে গেল তুর্যের। কি করবো আমি? কিছু করে দেখতে পেতিস না? লাইফটাকে হেল করে ছাড়ছে ডে বাই ডে। তুর্য তুই গিয়ে দেখ। আলিয়া কথা সম্পূর্ণ করার আগে তুর্য ডাকতে ডাকতে আহির পেছন পেছন যাওয়া আরম্ভ করেছে। খুব বেশি হার্ট না হলে আহি কখনো এমন বিহেভ করে না, তাই আর দেরি করেনি সে। কিন্তু এমন কিছুই তো হয়নি। আহি, এই হোয়াট হ্যাপেন্ড? আহি? তুর্য ধমকে ধমকে কথাগুলো বললেও আহি কানে না তুলে ধপা ধপ পা ফেলে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তবে তুর্যের পুরুষালী পায়ের কদমের সাথে পেরে ওঠে না। পিছন থেকে হাত ধরে হ্যাচকা টানে নিচের দিকে ফেরায়। করিডোর খুব বেশি আলোকিত না হলেও অনেকটাই পরিষ্কার। সে আলোয় আহির পানিতে ভরা ছলো ছলো নয়ন স্পষ্ট। তুর্য সেভাবে শক্ত করে হাত ধরে রেখে বলল, এভাবে সিনক্রেট করে চলে এলি কেন? আহি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এবার চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ছে। তুর্য ফের বলল, কি হয়েছে? কাঁথার মতো কান্না করছিস কেন? আপনার কাছে আমি তো গাধাই, আবার মতো বলছেন কেন? কি ভেবেছেন আপনি আমি হিন্দি বুঝি না? আপনি পিঙ্কি আপুকে গানের মাধ্যমে কত কিছু বললেন, আমি সব বুঝেছি তুর্য ভাই। আহির ছেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল তুর্য। অসহায় কণ্ঠে বলল, তোর কবে বুদ্ধি হবে? আমি পিঙ্কির সাথে গান গেয়েছি মানে ওকে ডেডিকেট করে গিয়েছে?
নিশ্চুপ আহির, চোখ দুটো বেয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। কি হলো, চুপ কেন? এবারেও কোনো উত্তর আসলো না। তুর্য নরম গলায় আবার বলল, প্লিজ কান্না থামা। আমি কাঁদলেও বা আপনার কি? যখন জানিসই কিছু না, তাহলে কান্না করছিসই বা কেন? বলছে আমাকে। সে তো অভিমান থেকে কথা বলল। কোথায় তুর্য ভাই বলবেন তুই কান্না করলে আমার খারাপ লাগে, কষ্ট হয়, সেটা না বলে কিভাবে সত্যটা মুখের উপর বলে দিলেন? সব সত্যি সবসময় বলতে নেই, উনি কি সেটা বোঝেন না? কিন্তু সেই বা এতটুকুতেই কান্না করছে কেন? তাহলে সে সত্যি সত্যি তুর্য ভাইকে ভালোবাসে? নাহলে কেন এবার চাইছে তুর্য ঠান্ডা কণ্ঠে বুঝিয়ে তার রাগ ভাঙা, কয়েকটা সুন্দর সুন্দর কথা বলুক? গিয়ে ঘুমিয়ে পড় যা। বলে তুর্য আবারও ছাদের দিকে হাঁটা ধরলো। আহি পেছন থেকে বলে উঠল, ভালো টালো বাসতে হবে না, আমাকে শুধু বিয়ে করুন তুর্য ভাই, যাতে আমার অনাগত সন্তানদের বলতে পারি এই সুদর্শন পুরুষ তোদের বাবা। আহির কথা শুনে কিছুক্ষণ ঠোঁট চেপে হাসল তুর্য, তারপর চেহারায় গাম্ভীর্য ভাব টেনে পেছনে ঘুরল। ভ্রু কুচকে আহির দিকে একটু ঝুঁকে সিরিয়াস হয়ে বলল, ভালো টালো না বসলে সন্তান কোত্থেকে আসবে? বোকা আহি তুর্যের কথার গভীরতা না বুঝে ভাবুক হয়ে বলল, সেটা ঠিক, আমরা না হয় দত্তক নিলাম, কিন্তু দত্তক নেওয়ার টাকাগুলো আপনিই দিয়েন, আমি তো আর চাকরি বাকরি করি না। কিন্তু আমার তো ইচ্ছে আমার বউকে খুব বেশি ভালো টালো বাসা। চাপ নিয়েন না, আপনি এমনিতেও ভালো টালো বাসতে পারবেন না তুর্য ভাই, দেখলেই বোঝা যায় সেটা। লাজুক ভঙ্গিতে হাসতে হাসতে বলল আহি। তাই পরে সহ্য করতে পারবি তো? কথাটা বলেই শটান হয়ে দাঁড়িয়ে পুনরায় ছাদের দিকে হাঁটা আরম্ভ করলো তুর্য। আহি ভাবলার মতো দাঁড়িয়ে থেকে তুর্যের কথার গভীরতা মাপার চেষ্টা চালাচ্ছে। পুরোপুরি ভাবে না বুঝলেও তুর্য যে তাকে আশকারা দিচ্ছে এটা সে ঢের বুঝতে পেরেছে। নাহলে তুর্য ভাই এত নর্মালি কথা কেন বললেন? তাহলে কি ওনার উপরে এক আর মনে মনে অন্য কিছু চলছে? না না, অসম্ভব, এগুলো হতেই পারে না। এরকম কিছু হলে তো তার দেওয়া প্রপোজাল অ্যাকসেপ্ট করতেন তুর্য ভাই। তবে পরিবেশ পরিস্থিতি অনুকূলে আছে, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। তার মন বলছে খুব শীঘ্রই কিছু একটা হতে চলেছে। এসব চিন্তা ভাবনা করতে করতে বারবার লাজুক হাসিতে ফেটে পড়ছে আহি। আরো কয়েক মাস কেটে গেছে। এই মাসে অনেক কিছুই ঘটেছে, আবার কিছুই ঘটেনি বললেও ভুল হবে না। দিনগুলো একটার পর একটা গড়িয়ে গেছে নিঃশব্দে নিঃসংকোচে। সকালের সূর্য উঠেছে প্রতিদিনের মতোই, বিকেলে হালকা আলো ছড়িয়ে রাতের অন্ধকারকে পথ ছেড়ে দিয়েছে। জীবনের গতি একই থেকেছে, কিন্তু দুটি মানুষের ভেতরটা একটু একটু করে বদলে গেছে। আহি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাবলিকিয়ান সে, হাবভাবেই আলাদা। মাস দুয়েক আগে তার ভার্সিটি লাইফের প্রথম দিন ছিল। তুর্য আহির সম্পর্কে টানাপোড়েনগুলো ধীরে ধীরে নরম হয়েছে। আহি নিজেকে বুঝে নিতে শিখেছে, আর তুর্য আহির করা সকল ভুল ভুল মেনেও নিয়েছে। শুধু মেনে নিয়েছে এমন না, বকাঝকাও করেছে। কথাবার্তা তো আগে থেকেই বহমান, বোঝাপড়াটা একটু একটু করে বেড়েছে। এই যে আহি এখন বুঝতে পেরেছে সে উপন্যাসে সেই কাল্পনিক পুরুষ চরিত্রের সাথে তুর্যের না, তুর্যের সাথে ওই চরিত্রের তুলনা করেছিল। এখন তো আর সেই চরিত্রের প্রতি কোনো মোহ বা আবেগ কাজ করে না, কিন্তু তুর্যের প্রতি তার অনুভূতি দিনকে দিন বেড়েই যাচ্ছে। ভালোবাসা না থাকলে এটা কোনো কেন শুধু শুধু এমনটা হতে যাবে? সবসময় বলতে থাকা খচ্চর বদরাগী বদমেজাজি একরোখা গম্ভীর লোকটাকে সে নিশ্চয়ই ভালোবাসে। ভালোবাসা কিনা এটা নিয়ে মাস দুয়েক আগেও দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে সে, কিন্তু এখন কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। পৃথিবীতে বাকি সব কিছুর সত্যতা থাক বা না থাক, তার ভালোবাসাটা সত্য, সেটা সে উপলব্ধি করতে পেরেছে। তবে এটা যে দুই একদিনে জন্মানো অনুভূতি না, সেটাও বেশ বুঝেছে। নিজের মনের অজান্তে ধীরে ধীরে সময় নিয়ে একটু একটু করে জন্মেছে এই অনুভূতি। হয়তো বহু বছর আগে থেকেই নিজের মনের অজান্তে এই যাত্রা শুরু হয়েছে। না হলে তুর্যের কাছে সারাক্ষণ বকা শোনা সত্ত্বেও তার আশেপাশে ঘুরঘুর করছে, তখন ভাবতো বিরক্ত করার জন্য সে এমনটা করছে। এখন বুঝছে সেটা ছিল তার মানসিক শান্তি। তাই বলে এখন কি সে তুর্যকে বিরক্ত করে না? রুম থেকে এটা ওটা নিয়ে আসে না? অবশ্যই করে। ছোট থেকে এই কাজ করে আসছে সে, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস ভয়ানক জিনিস, কোনো কিছু একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে সেটা পাল্টানো মুশকিল। তবে অসম্ভব নয়, মানুষের দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। আহি মিষ্টি অভ্যাস ত্যাগ করতে চাইও না, আর এখন তো প্রশ্নই আসে না।
কেননা তুর্য এখন আর বকে না তাকে। একেবারে বকে না বললে ভুল হবে, আগের মতো বকে না। যার স্বভাবে সবসময় হুম্বি তুম্বি করা, তেরা আর খোঁচা মেরে কথা বলা, সে কি আর এত সহজে বদলায়? হয়তো তুর্য ভাইয়েরও তার করা দুষ্টুমিগুলো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাচ্ছে, না হলে সবটা মেনে নেওয়ার চেষ্টা করছেন। আহি ইদানিং বেশ বুঝতে পারছে তুর্যের মনেও তার জন্য সামান্যতম অনুভূতি থাকলেও আছে, কিন্তু তিনি স্বীকার করেন না। আহি চায় তুর্য সবটা স্বীকার করুক, তবে সেটা নিজ থেকে। এই যে সে এখন কতটা চতুর হয়ে গেছে, তুর্যের মনে যে তার জন্য ফিলিংস আছে সে এই কথা বুঝতে পারে, কিন্তু সেটা কখনো তুর্যের সামনে প্রকাশ করে না। সব কিছুতে তো ছেলে মানুষই চলে না, সে এখন বড় হচ্ছে। আর তুর্য ভাই যেমন সবসময় সিরিয়াস ভঙ্গিতে থাকে, তাকেও তো পুরোপুরি না হোক একটু একটু সিরিয়াসনেস মেনটেন করে চলতেই হবে, না হলে তো লোকে বলবে। না না, লোকে কি বলবে? তার শ্বশুর বাড়ির লোক আর বাপের বাড়ির লোক তো একই হবে। তুর্য ভাইয়ের মামা বাড়ির লোক বলবেন আমাদের বুঝদার ছেলের সাথে কি একটা বলদ আদ্দামরা মেয়ের বিয়ে হয়েছে। কিন্তু সে তো চায় না কোনো কারণে তুর্য ভাইয়ের মনে হোক আহিকে বিয়ে করে সে জীবনে চরম ভুল করেছে। এই সকল কিছুর বাইরে তার একমাত্র ইচ্ছা তারা বাড়ির লোকের অকচরে চুটিয়ে প্রেম করবে আর তারপর বিয়ে থাক। কিন্তু সমস্যা হলো তুর্য ভাই যে কবে বুঝবেন শুধু আহি নয়, তিনিও আহিকে ভালোবাসেন। তুর্য যখন তাকে প্রপোজ করবে তখন কি বলবে? নিশ্চয়ই বলবে আমাকে বিয়ে করবে ইডিয়েট। ভেবেই খিলখিল করে হাসতে আরম্ভ করলো আহি। তুর্যের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাও এক প্রকার বেয়াদবি। বাড়ির সবচেয়ে কনিষ্ঠ 4 সদস্য অর্থাৎ আহি, শান্ত প্রান্ত আর তাহি আজ শান্ত প্রান্তের রুমে আড্ডার আসর বসিয়েছে। কয়েকদিন পরই শান্তর উচ্চ মাধ্যমিকের প্রি টেস্ট। সে অবশ্য পড়ালেখায় করছিল, ইংরেজি একটা টপিকে একটু প্রবলেম হচ্ছে, তাই তুর্যের কাছে গিয়েছিল, কিন্তু তুর্য একটু বিজি আছে, বলেছে রুমে থাকিস, ফ্রি হলে ডেকে নেব। তাই সেই সুযোগে ভাই বোনেরা একসাথে মিলে হাসি মজা দুষ্টুমি করছে। গতকাল তাহি স্কুলে গিয়েছিল না, আর আজ স্কুলে যাবে বিধায় সকাল সকাল রেডি হওয়ার পর শুনেছে আজ নাকি স্কুল বন্ধ, সরকারি ছুটি। কিন্তু কিসের ছুটি সে জানে না, তাই ভাই বোনদের উদ্দেশ্যে বলল, আজকে স্কুল কিসের বন্ধ? প্রান্ত বলল, কালী পূজার। তাহি ফের প্রশ্ন করলো, আজ কালী পূজা, তাহলে কাল কি? এবার শান্ত বলল, কাল কিছু না, কাল স্কুল খোলা রে পাগলা। আহি একটু ভেবে উত্তর দিল, তাই শোন, কাল হলো কালী পূজার পরের দিন। কথাটা বলে আহি সহ বাকিরাও হাসতে লাগলো। হাসতে হাসতে সব কটার দম বন্ধ হওয়ার উপক্রম। তাদের হাসির ছেদ ঘটলো তুর্যের কথায়। শান্ত আয়। দরজার মুখে দাঁড়িয়ে কথাটা বলে পুনরায় চলে যাচ্ছিল সে, তার আগে তাহি প্রশ্ন করে, ভাইয়া আজ তো পুজোর ছুটি, তুমি তাও শান্ত ভাইয়াকে পড়াবে? তুর্য কিছু বলার আগেই আহি মাঝখানে ফোড়ন কেটে বলে, আরে কখনো শুনেছিস পূজার ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকে? তুর্য ভাইয়ের তো মাদ্রাসা। এহেন কথা শুনে বাকিদের হাসি পায়, কিন্তু তারা তুর্যের গোমরা মুখপানে চেয়ে চাইলেও হাসতে পারে না। মুখ খুলে তুর্য, চান্স পেয়ে আসমান উঠে বসে আছিস? জাস্ট ফার্স্ট ইন কোর্সটা হতে দে, মাদ্রাসা বলেছে নাকি মসজিদ, তখন দেখাবো। বলেই শান্তকে আরেকবার তাড়া দিয়ে চলে যায়। ভেঙচি কাটে আহি। একটু ইয়ার্কি ফাজলামিও বোঝেন না তুর্য ভাই। মানুষ এত পানসুটে কিভাবে হতে পারে সেটা তুর্যকে না দেখলে কেউ বুঝবে না। যত সব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান। আহি সময় মেপে উপস্থিত হয়েছে সেখানে। সে আর তারিন সামনের সারিতে বসেছে। তারিনের অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ হয়েছিল, কিন্তু আহির যেহেতু জাহাঙ্গীরনগরে হয়েছে তাই সেও আর সুযোগ পেলেও ঢাবিতে ভর্তি হয়নি। ঢাবির থেকে জাবিতে তার ভালো সাবজেক্ট এসেছে, তাই পরিবারও দ্বিমত করেননি। দুই বান্ধবীর এক ভার্সিটিতে পড়ার সুযোগ হলেও সাবজেক্ট ভিন্ন এসেছে, এটা নিয়ে দুজনে অনেক দুঃখ পেয়েছে। তারপর নিজেরাই নিজেদের সান্ত্বনা দিয়েছে। অনুষ্ঠানে আসার সময় আসলাম চৌধুরী আহিকে ড্রপ করে গিয়েছেন আর বলেছেন বাড়ি ফেরার আধা ঘন্টা আগে কল করে জানাতে যে ফ্রি থাকবে, এসে নিয়ে যাবে। ঘন্টা 3 আগে অনুষ্ঠান শুরু হয়েছে। দুই বান্ধবী মিলে গল্প করছে আর অনুষ্ঠান উপভোগ করছে। কিছুক্ষণ ধরেই আহির ফোনে রিং হয়ে যাচ্ছে, কিন্তু
ভিতরের গান বাজানোর শব্দ সে শুনতে পায়নি। কয়েকবার রিং হয়ে হয়ে কল কেটে যাওয়ার পর টের পেয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। কোথায় আছিস? কি বলছেন? কিচ্ছু বুঝি না তুর্য ভাই। আমি অডিটোরিয়ামের ভেতরে, জোরে জোরে গান হচ্ছে। মোবাইলের স্পিকারে হাত রেখে খানিকটা জোরে কথাগুলো বলল আহি। তুর্য কল কেটে টেক্সট করলো, যেখানে 2 শব্দের একটা লেখা। আহি লেখাটা দেখে তারিনকে বলে বেরিয়ে গেল। ভিড় ঠেলে বাইরে বেরোতে তুর্যের দেখা পেল সে। তুর্য তাকে দেখে এগিয়ে আসছিল। মুখোমুখি হতেই তুর্য আহির হাত ধরে একটা নিরিবিলি ছায়া জায়গা দেখে সেখানে দাঁড় করায়। তুর্যের উপস্থিতিতে আহি খুশি হলেও সেটা তাকে বুঝতে না দিয়ে বলে, ডান্সটা মিস করে ফেললাম তুর্য ভাই, আপনি ভেতরে যেতেন। যদিও নাচটা মিস করায় তার সত্যি সত্যি আফসোস হচ্ছে। তোর শ্বশুরের ছেলে টোকেন রেখে গেছে আমার জন্য, সেটা নিয়ে যেতাম। এত তাড়াতাড়ি কেন আসলেন? অনুষ্ঠান সবে শুরু হয়েছে। আহি আজ 3 পিসের সাথে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। হিজাবের সাথে খুব ভালো অভ্যস্ত নয় সে, মাঝে মধ্যে বাধা হয়, যার দরুন হিজাব করা সত্ত্বেও মুখের এক পাশ দিয়ে কিছু চুল বাইরে বেরিয়ে আসছে। তুর্য সেগুলো নিজের হাতের আঙুলের সাহায্যে হিজাবের ভিতর ঠেলে দিতে দিতেই বলল, আর দেখতে হবে না। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।